এটা তৈরি হয় সেটা হচ্ছে পিজিএ, ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিডের পর তারপরে যেটা আসে সেখান থেকে আসে পিজিএএলডি, ফসফোগ্লিসারালডিহাইড। ঠিক আছে, তারপরে এখান থেকে আসে গ্লুকোজ। তো এইরকম ভাবে এটা পরপর ধাপে 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 চলবে। বা ধরনের শ্বসনের ক্ষেত্রে, শ্বসন যখন হয় তখন শ্বসনের ক্ষেত্রে কি হয়? শ্বসনের ক্ষেত্রে প্রথমে হয় গ্লাইকোলাইসিস। ঠিক আছে, প্রথমে হয় গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের পরে তোর হয় ক্রেবস চক্র। দিয়ে যেটা হয় সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, ইটিসি। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। তো এরকম ভাবে বিভিন্ন আছে। বা হয়তো আমাদের যে পুষ্টি, যেটা আমরা যদি পুষ্টির কথা ধরি, তাহলে পুষ্টিতে কি কি হয়? পুষ্টিতে যে পদ্ধতিগুলো, পুষ্টি যে পদ্ধতি যেটা আছে, প্রথমে হচ্ছে খাদ্য গ্রহণ, তারপরে হচ্ছে পরিপাক, তারপরে হচ্ছে শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। বোঝা গেল যে এরকম ভাবে প্রত্যেকটা জিনিস আমাদেরকে মানে এই জীবন বিজ্ঞানের ব্যাপারগুলো এমন যে খুব একটা কঠিন তা কিন্তু নয়। মানে এইরকম ধরনের বেশ কিছু আমি বেশ প্রশ্ন, অনেকগুলো প্রশ্নই দেখলাম যে এরকম ধরনেরই আসছে আর কি। যে এইরকম কিছু যে প্রক্রিয়াগুলো আমরা যখন ওই যে রেচনের ক্ষেত্রে দেখছিলাম, বা চোখের ক্ষেত্রে দৃষ্টি যখন হয় তখন আলো কোথা থেকে কোথায় যায়, বা যখন আমরা শব্দ শুনি, ঠিক আছে, তখন শব্দ কোথা থেকে কোথায় যায়। তারপরে যে আমরা যেটা প্রতিবর্ত ক্রিয়া যেটা দেখছিলাম, প্রতিবর্ত চাপ তৈরি হওয়ার সময়তে, তো এইরকম জিনিসগুলোকে একটুখানি খেয়াল করতে হবে। মোট কথা হচ্ছে জীবন বিজ্ঞানে যে খুব বিশাল কিছু কঠিন প্রশ্ন তা কিন্তু নয়, আবার যে খুব সহজ প্রশ্ন তাও কিন্তু নয়। এখানে অ্যাকচুয়ালি সিলেবাসের ভেতরে থেকেই সিলেবাসের বাইরে প্রশ্ন হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে না যাচ্ছে না? সিলেবাসের ভেতরে থেকে সিলেবাসের বাইরে প্রশ্ন, সিলেবাসের ভেতর থেকে সিলেবাসের বাইরে প্রশ্ন। মানে যেমন যে ওই যে একটা প্রশ্ন অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই আসে আর কি, যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ কোনটা? কে বলতে পারবে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রথম স্থায়ী যৌগ কোনটা? পারবি না কেউ? আমি আগেই লিখেছি। পিজিএ, ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে যে এই যে ক্রেবস চক্র, ক্রেবস চক্র বলছি, কেলভিন চক্র। এই যে কেলভিন চক্র, সেই কেলভিন চক্রটা যে কেলভিন চক্রের যে লাস্টে আর কি, মানে কার্বন ডাইঅক্সাইড কার সঙ্গে যুক্ত হয়, সেটা হচ্ছে কি বলে, রাইবোলোজ বিসফসফেট, RUBP। RUBP লিখে দেবো, বুঝতে পারছি না। আমি যেটা বললাম সেটা হচ্ছে RUBP। আগে এটাকে বলা হতো RUBP, আগে এটাকে বলা হতো RUDP, এখন বলা হয় RUBP, রাইবোলোজ বিসফসফেট। আর একটা মজাদার প্রশ্ন আছে যে বিশ্বে সব থেকে বেশি কোন এনজাইম আছে, তার নাম হচ্ছে রুবিস্কো।
রাইবোলেজ বিসফসফেট কার্বক্সিলেজ, রুবিস্কো। তো এইরকম প্রশ্নগুলো সাধারণত আসে আর কি। তারপরে যেমন ডিমে কোন ভিটামিন থাকে না, বা অ্যান্টি ভিটামিন যেটা বা প্রো ভিটামিন গুলো, ঠিক আছে, এইরকম কিছু জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, মানে একদম মনে মুখস্থ করতে হবে এরকম কিন্তু নয়, জাস্ট জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। ভৌত বিজ্ঞানের ক্ষেত্রেও ঠিক তাই। তো এরকম ভাবে কিন্তু আমাদেরকে যেটা করতে হবে, মানে এগিয়ে যেতে হবে আর কি। তা আমি আজকে এখন যেটা এখন করব, যেটা আমি আবার শুরু করতে চলেছি সেটা হচ্ছে ওই গুগলের কিছু এবার অন্য চ্যাপ্টার যেগুলো সেখান থেকে আসছি। এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞান মানে কি, ইতিহাস আর ভূগোল। যদিও আমি ইতিহাস ভূগোলের আমি এখানে মানে জাস্ট তোদেরকে দেখাচ্ছি যে কি ধরনের প্রশ্ন হয়, বোঝা যাচ্ছে কি ধরনের প্রশ্ন হয়। সেই প্রশ্নগুলো তোমরা জাস্ট খেয়াল করে দেখো যে এই ধরনের প্রশ্নগুলো হয়, মানে এইভাবে তোমাকে একটু প্রস্তুতি এই কদিন যে এই 2-3 দিন আছে সেই 2-3 দিনের মধ্যে একটু ঝালিয়ে নিতে হবে, বাস পাতাগুলো উল্টে নিতে হবে, জিনিসগুলো দেখে নিতে হবে। যেমন হচ্ছে যে এখানে এখানে যেমন দেওয়া আছে প্রশ্ন থাকবে 30টা প্রশ্ন থাকবে। সামাজিক বিজ্ঞানের প্রশ্ন থাকবে কটা, কি বলতে পারবে? সমাজ বিজ্ঞানের প্রশ্ন থাকবে 30খানা মাত্র, 30। 30খানা প্রশ্ন কি কি থাকবে এখানে? যেমন সেট 1, দেখো এখানে প্রথমে একটা দেওয়া আছে যে উচ্চ নমি খরা রাখাও ক্ষমতাওয়ালী মৃত্তিকা, মানে খুব বেশি পরিমাণে জল, মানে জলীয় বাষ্প ধরে রাখতে পারে, জল ধরে রাখতে পারে এমন কোন মাটিতে থাকে আর কি, এটা হচ্ছে প্রশ্ন। কিন্তু ওটা প্রশ্নটা খুব একটা, এই প্রশ্নটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। প্রশ্নটা দেখো এইটা, দেখো নিম্ন সমাচার পত্র, এই যে নিচের যে খবরের কাগজটা আছে এটা কি সম্পর্কে বলা হয়েছে, এটা কি সম্পর্কে বলা হয়েছে? রোজগার সম্পর্কে, খাদ্য সুরক্ষা সম্পর্কে, অর্থ ব্যবস্থা সম্পর্কে, না জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে? এখানে খবরের একটা পেপারের একটা কাটিং দেওয়া আছে, দেখতে পাচ্ছ? একটা পেপারের একটা কাটিং দেওয়া হয়েছে, দিয়ে বলছে যে এই যে পেপারটা এটা কি বিষয়ে বলা আছে, রোজগার সম্পর্কে, খাদ্য সুরক্ষা সম্পর্কে, অর্থ ব্যবস্থা সম্পর্কে, না জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে? স্যার খাদ্য তাহলে এই সুরক্ষা সম্পর্কে। খাদ্য সুরক্ষা সম্পর্কে, হ্যাঁ সে তো অবশ্যই। হ্যাঁ, কিন্তু দেখো মানে এটা খাদ্য সুরক্ষা সম্পর্কে মানে ব্যাপারটা এখানে খাদ্য সুরক্ষা দেওয়া আছে বলে এরপরে বা তোমার খাদ্য সুরক্ষা দিবে এরকম কিন্তু কথা নাই। কিন্তু ব্যাপারটাকে বুঝতে পারলে যে তোমাকে কিন্তু বই থেকে কিন্তু প্রশ্ন এলো না, কিন্তু বইয়ের বাইরে থেকেও নয়, কিন্তু জিনিসটা কিন্তু বইয়ের বাইরেও জিনিস নয়। হ্যাঁ, যে এই যে ক্রপ ফেলিওর, প্রাইস ক্র্যাশেস, অ্যাক্ট অ্যাজ ট্রিগার, ওয়ার্ল্ড ফুড ডে, থিম ইনভেস্টমেন্ট ইন এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি। হ্যাঁ, জিনিসটা বুঝতে পারলে এটা কিন্তু তোমার বইয়ের বাইরে ঠিক নয়, কিন্তু বইয়ের ভেতরকারই অংশ, কিন্তু এটা এই জিনিসগুলো আবার বইয়ে পাওয়া যাবে না, কিন্তু বইয়ের বাইরের অংশ নয়। তো এইরকম ভাবে তোমাকে একটা প্রস্তুতি নিতে হবে, মানে ভয়ের কিছু নাই পরীক্ষা নিয়ে। তারপরে দেখো এবার প্রশ্নটা, এই যে পরের প্রশ্নটা 3 নম্বর প্রশ্নটা বলছে, যদি তুমি আসামের কোনো পাহাড়ি এলাকায় থাকো বসবাস করো, তাহলে ওই নিচের কোন ধরনের ফসল তুমি উৎপাদনের ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি দেবে, মানে প্রথম সুযোগটা নেবে, কোন কোন ধরনের ফসল তুমি বেশি চাষ করার সুযোগটা নেবে? চা, গম, বজরা, না মক্কা? মক্কা আর কি। প্রশ্নটা বুঝতে পারলে আমার প্রশ্নটা? হ্যাঁ স্যার বলেন। হ্যালো, চা, মশিউর বলেছে চা, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই চা। কারণ আমি আসামের পাহাড়ি এলাকায় থাকি, তাহলে আমার প্রথম প্রায়োরিটি হবে চা, কারণ আসামের ওই সমস্ত এলাকায় চা বিক্রি হয়। ঠিক একই রকম ভাবে বলছে, ভারতের স্থানীয় পরিস্থিতি অনুসারে জল সংগ্রহ করার যে পদ্ধতি সেটা কি রকম? এখানে আমি এগুলো আসছি না, কিন্তু এইরকম ভাবে। তারপর দেখো পরের একটি প্রশ্ন, মানচিত্র কো ধ্যান, মানে এই মানচিত্রটা বলছে খুব ভালো করে দেখো, এটা ভারতের মানচিত্র, এবং এই যে এলাকাটা আমাদের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহার, মোটামুটি এই 3টে জায়গাকে এখানে যোগ করা হয়েছে। গিয়ে বলছে যে এই মানচিত্রের যে ছবিটা দেওয়া আছে, যে জায়গাটা চিহ্নিত করা হয়েছে, এইখানে কোন ধরনের ফসল বেশি উৎপন্ন হয়? গম এবং গন্না, মানে আখ, গম এবং আখ,
চাল এবং পাট, বাদাম এবং কার্পাস তুলা, কার্পাস এবং আখ। এই যে ছবিটা এখানে দেখতে পাচ্ছ, বলছি এবার বুঝতে পারলে যে তোমাকে একটা ম্যাপ দিয়ে দিল, যে ম্যাপের এই জায়গাটা বলে দিল যে এটা এই জায়গাতে কি উৎপন্ন হয়। এটা কিন্তু বইয়ে তুমি পাবে, কিন্তু পুরো ব্যাপারটা এক জায়গাতে মানে এক জায়গাতে করা আছে, যেমন পুরো ব্যাপারটা তোমার যদি ধারণা না থাকে তাহলে সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে এই হবে আর কি। তারপরে যেমন দেওয়া হচ্ছে যে রেল পরিবহনের যদি বিস্তার ঘটাতে হয় তাহলে কোনটা কোনটা রেল পরিবহনকে বিকাশকে, হ্যাঁ বলছে কোনটা রেল পরিবহনের জন্য সহযোগী নয়। রেল পরিবহনকে যদি আমাকে আরো উন্নত করতে হয় তাহলে এগুলোর মধ্যে কোনটা এর সহকারী নয়, বা এটা কোনটা এর মানে এর কারণ হতে পারে। সেটা হচ্ছে যে সমতল ময়দান, বিস্তৃত সমতল এলাকা, কৃষি এবং প্রচুর সংসাধন মানে প্রচুর যন্ত্রপাতি, নদী এবং অনেক বড় বড় জল, নদীর বড় বড় জল, আর হচ্ছে জনঘনত্ব সংখ্যা, মানে মানে খুবই ঘন জনসংখ্যা আর কি, ঘন জনসংখ্যা। আমার প্রশ্নটা বুঝতে পারলে যে রেল পরিবহনের উন্নতি করতে গেলে এই চারটের মধ্যে কোনটা উপযোগী নয়। সেটা হচ্ছে বিস্তৃত সমতল এলাকা, কৃষি এবং প্রচুর তার যন্ত্রপাতি, নদী বৃহৎ মানে বড় বড় নদী, আর হচ্ছে খুবই মানে জনঘনত্ব। তাহলে এগুলো কিন্তু তুমি বইয়ে ঠিক পাবে না, আবার বইয়ের বাইরের প্রশ্নও কিন্তু নয়। ঠিক একই রকম ভাবে দেখো আবার মানচিত্র দিয়ে দিয়েছে, বলছি মানচিত্র দেখো, দেখে এ বি সি ডি এই জায়গাগুলোর निम्न से कौन सा समूह बंदरगाह की, বুঝলি দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে এখানে এ বি সি ডি, এই এ বি সি ডির চারটে বন্দরের ইয়ে দেওয়া আছে। এ হচ্ছে মুম্বাই, বি হচ্ছে বিশাখাপট্টনম, সি হচ্ছে কোচি, ডি হচ্ছে তুতিকোরিন। দিয়ে বলছে যে এইগুলোর মধ্যে কোনটা সমুদ্র বন্দরের, ও আচ্ছা, কোনটা সমুদ্র বন্দরের সঠিক স্থিতি দেখাচ্ছে। এ মুম্বাই, বি বি হচ্ছে বিশাখাপট্টনম, সি হচ্ছে কোচি, ডি হচ্ছে তুতিকোরিন। এই চারটের মধ্যে দেখো এ বি সি ডি দিয়ে দিয়েছে, নাম বলে দিয়েছে, দিয়ে বলছে এগুলোর মধ্যে কোন জায়গায় কোনটা সঠিক। বুঝতে পারলে না পারলে না আমার প্রশ্নটা? আমার প্রশ্নটা কি বুঝতে পেরেছো? যা কে বলে আয় যা। এখানে চারটে বন্দরের নাম বলেছে, ঠিক আছে? এখানে চারটে বন্দরের নাম বলেছে, চারটে বন্দরের নাম বলেছে, নাম বলে বলেছে যে এই সমুদ্র বন্দরগুলোর সঠিক স্থিতি কোনটার ঠিক আছে, কোনটার সঠিক বন্দরের স্থিতি কোনটার ঠিক আছে, এ ঠিক না বি ঠিক না সি ঠিক না ডি ঠিক। ডি ঠিক। কথা কাটা কাটা আসছে। আবু তালেব মোহাম্মদ শাহিন, আমার তো এখন অব্দি বাবা ক্রিস্টালিয়া কে রে, বি হবে না স্যার? ডি ও ডি এর যে জায়গাটা আছে সেই জায়গাটা তো সেটা তো হচ্ছে হলদিয়া সমুদ্র বন্দর, এটা হচ্ছে হলদিয়া। বি হবে না ডি বিশাখাপট্টনম হচ্ছে এরকম একটা জায়গাতে হবে। স্যার, ডি সিটটা হবে সম্ভবত এ হবে মুম্বাই, মুম্বাই মনে হয় এই জায়গাটা হবে, এইখানে যে এই জায়গাটা যেখানে আছে এর ঠিক নিচে এখানে যেটা আছে এ হবে এই জায়গাতে। এই সি এর জায়গাটা কোচি এই হবে এইদিকে, বি এখানে হবে না, বিশাখাপট্টনম এরকম জায়গাতে, এই যে ঠোঁটের এখানে এই যে সি যেখানে আছে সেখানে বিশাখাপট্টনম। সম্ভবত এই হবে এটা উত্তর। যাই হোক এটা এটা আমি দেখে নিচ্ছি পরে।
কোনটা হবে উত্তর? ব্যাপারটা বুঝতে পারলি? আমি যেটা কি প্রশ্নের ধরনটা কিরকম হয়, মানে মানে তোকে কনফিউজ করে দেবে যে আসলে জিনিসটা কি আর কি। সবগুলো সমুদ্র বন্দর, সবগুলোতেই একটা সঠিক জায়গা আছে, কিন্তু মানে নামগুলো উল্টা পাল্টা দেওয়া আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে পরের প্রশ্ন, এটা ইকোনমিক্স, এটা তোদের থাকবে না আর কি। ইতিহাস। ইতিহাস, অবনীন্দ্র ঠাকুর দ্বারা নির্মিত ভারত মাতার ছবি কোনটা ছিল? ভারত মাতার ছবি কোনটা ছিল? যুদ্ধ মুদ্রাতে ছিল, সন্ন্যাসিনী ছিল, বুড়ি বেড়িয়ামে বন্ধি, মানে বেড়ি, পায়ে বেড়ি দিয়ে বাঁধানো ছিল, ভারতের যে পতাকা তার সঙ্গে ছিল, অবনীন্দ্রনাথ ঠাকুরের। ঠিক আছে, তারপর হচ্ছে হিন্দ স্বরাজ বইটি কে লিখেছিলেন? সুভাষচন্দ্র বসু, লোকমান্য বালগঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু। এগুলো প্রশ্ন তোরা নিজেরাই পারবি, আমি এগুলো তো পারবো না, কিন্তু জাস্ট এদেরই করছি। ভারতের রাষ্ট্রবাদ এর বিকাশ, তারপর যে ফ্রান্সিসি ক্রান্তি, ফ্রান্সে মানে ফ্রান্সের যে ফ্রান্স বিপ্লব, ফ্রান্স বিপ্লব কত সালে হয়েছিল? 1789, 1799, 1803, 1815। তারপরে যে এখানে আছে 1912 সালে ভারতের প্রথম লৌহ ইস্পাত শিল্প কোথায় স্থাপিত হয়েছিল? নিচের স্থানগুলোর মধ্যে কোন জায়গাতে 1912 সালে ভারতের প্রথম লৌহ ইস্পাত শিল্প স্থাপিত হয়েছিল? রাউরকেল্লা, জামশেদপুর, বোম্বাই, কলকাতা। তারপরে হচ্ছে গান্ধী এরুইন চুক্তি কবে হয়েছিল? হ্যাঁ, সেটা হচ্ছে 15ই মার্চ 1930, 5ই ফেব্রুয়ারি 1931, 7ই ফেব্রুয়ারি 1930, 5ই মার্চ 1931। তারপরে হচ্ছে 1890 এর দশকে রিন্ডার পেস্ট নামক বিমারি কোথা থেকে এসেছিল আর কি। তারপরে এটা ওদের ওখানে রাজনৈতিক বিজ্ঞান আছে, মানে পলিটিক্যাল সায়েন্স, ওদের এখানে ক্লাস 9-এ 10-এ পড়ানো হয়, যার জন্য ওদের এখানে থেকে গেছে, এটা আমাদের দরকার নেই যদিও। আচ্ছা, ওইটা প্রশ্নটা দেখি কি ছিল। সামাজিক বিজ্ঞান উত্তরমালা, কত নম্বর প্রশ্ন ছিল এটারে দেখি। এইটা, এটা ছিল 8 নম্বর। 8 নম্বর, 8 নম্বরে মুম্বাই, মুম্বাইটা ঠিক, বাকিগুলো সব ভুল। আচ্ছা, এরপরে এই যে আবার পরের প্রশ্ন, দ্বিতীয় সেট যেটা আছে, যে निश्चित समयवादी के पाई जाने वाले प्रजातियों का संख्या को क्या कहते हैं? বলছে কোন বিশেষ এলাকায় নিশ্চিত সময়ের মধ্যে, কোন বিশেষ এলাকায় নিশ্চিত সময়ের, কোন নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্ত প্রজাতি সংখ্যাগুলোকে কি বলে? সংকটগ্রস্ত বলে, দুর্লভ জাতি বলে, মানে দুর্লভ প্রাণী বলে, জৈব বিবিধতা বলে, না লুপ্ত প্রাণী বলে, লুপ্ত প্রায় বলে, লুপ্ত জাতি বলে। কিরে এত দেরিতে? টোটন মন্ডল, টোটন তাহলে এতক্ষণে আবার অন্য নামে ঢুকলো নাকি? আচ্ছা, এখানে আরেকটা দেখো, এই যে এখানে আরেকটা প্রশ্ন দেখো, নিচে দিয়ে গিয়ে মানচিত্র, যে এই संकेत को आधार पर कृषि उत्पादक क्षेत्र की सही समूह को छांटिए। বলছে এই যে এখানে দেখো 4টে ছবি দেওয়া আছে, ছবিটা দেখতে পাচ্ছ? ভারতের 4টে ছবি, এখানে একটা স্কয়ার, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা গোল, এখানে একটা আরেকটা ত্রিভুজ। বলছে এই যে চার কোণাটা, এই এলাকাটা হচ্ছে মক্কা উৎপাদন ক্ষেত্র, মক্কা। এই ত্রিভুজটা হচ্ছে চাল উৎপাদন ক্ষেত্র। এই এলাকাটা হচ্ছে খড় উৎপাদন ক্ষেত্র, আর এই এলাকাটা হচ্ছে কার্পাস উৎপাদন ক্ষেত্র। সহি সমূহ কো ছাঁটিয়ে, সঠিক যেটা, বলছে এই 4টের মধ্যে সঠিক যেটা সেটাকেও নির্দেশ করো আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে চম্বল বেসিনের যে ভূমিরূপ, সেটা হওয়ার কারণটা কি? চম্বল বেসিন এলাকার যে ভূমিরূপ, সেটা হওয়ার কারণটা কি? হ্যাঁ,
তো সেইগুলো এগুলো এটা আমি এখানে এগুলো বাংলা মানানগুলো আসছে না। তারপরে যে আহ, চিনি উৎপাদনের জন্য যে কাঁচামাল, চিনি উৎপাদনের কাঁচামালটা কি হবে? চিনি উৎপাদনের কাঁচামাল কি হবে? আখ, কাপাস, বাদাম, চাল, কোনটা হবে কে বলতে পারবে? আখ স্যার আখ। আখ হবে, গান্না। ঠিক আছে। ভারতীয় অর্থব্যবস্থায় উৎপাদন মানে উৎপাদনশীলতাকে কোন ক্ষেত্রে রাখা হয়? প্রাথমিক ক্ষেত্রতে, দ্বিতীয় ক্ষেত্রতে মানে গৌণ ক্ষেত্র, প্রগৌণ ক্ষেত্র, না উৎপাদন ক্ষেত্র, উপযুক্ত উপরের সবকটাতে। ঠিক আছে। এইরকম ভাবে প্রাকৃতিক যে সম্পদ, তার মধ্যে অনবীকরণযোগ্য রিসোর্স বা সম্পদ কোনটা? তেলের ভান্ডার, গ্যাসের ভান্ডার, এ আর বি দুটো, আর হচ্ছে মানে ভৌম জল। প্রাকৃতিক সম্পদের মধ্যে অনবীকরণযোগ্য সম্পদ কোনগুলো? তেলের তৈল সম্পদ, গ্যাসের সম্পদ, এ আর বি দুটো, আর ডি হচ্ছে ভৌম জল। কে বলতে পারবে? তেলের হবে না স্যার? হ্যাঁ, এ আর বি হবে, কারণ তেল আর গ্যাস দুটোই হচ্ছে অনবীকরণযোগ্য রিসোর্স আর কি বা সম্পদ। এখানে দেখা একটা বেশ মজাদার প্রশ্ন। সবিতা গ্রামে থাকা একটা গরিব মহিলা যে কম পড়াশোনা করেছে, তার ঋণ নিতে হবে, কিন্তু তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নাই। ঠিক আছে, আমার প্রশ্নটা ভালো করে বুঝো। সবিতা একটা গ্রামের মহিলা, যে খুব বেশি লেখাপড়া জানে না, গরিব। তার সে একটা ঋণ নিবে, মানে লোন নিবে, কিন্তু লোন নেওয়ার জন্য তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র নাই। এখন তাকে যেহেতু ঋণ নিতে হবে, তাহলে সেই ঋণটা সে কোথা থেকে নেবে? ব্যাংক থেকে নেবে, এই যে এসএইচজি গ্রুপ থেকে নেবে, মহাজনের কাছে নেবে, কোন প্রতিষ্ঠিত ব্যক্তির কাছ থেকে নেবে? কোনো প্রতিষ্ঠিত ব্যক্তির কাছ থেকে স্যার। দিবে? ওকে, স্যার ব্যাংক থেকে। তো পর্যাপ্ত উপযুক্ত কাগজপত্র নাই তো ওর কাছে। ওর কাছে তো কিছুই নাই। ধরে হয়তো দেখা গেল হয়তো ভোটার কার্ড আছে, আধার কার্ড নাই, বা হয়তো আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, হয়তো অন্য কিছু নাই, প্যান কার্ড লাগবে, সেটা নাই। সে কোথা থেকে নেবে? সেটা ব্যাংক তাকে দেবে না। কোন প্রতিষ্ঠিত ব্যক্তি কেন লোন দিতে দেবে? তুই আমার কাছে লোন চাইতে এলে, তুই আমার পরিচিত না হলে তোকে লোন দিব আমি? বল। আর সাহুকার মানে মহাজন। মহাজনের কাছে লোন নিতে গেলে কখনো লোন শোধ হয়? এই ক্ষেত্রে হবে এসএইচজি গ্রুপ। এসএইচজি গ্রুপে যারা লোন নেয়, এসএইচজি গ্রুপে যারা লোন নেয়, বুঝতে পারলি? এসএইচজি গ্রুপে যারা লোন নেয়, তাদের ক্ষেত্রে ওই রকম তারা একটা গ্রুপের, একটা সংগঠনের ধরা কি বলে আন্ডারে আছে। ফলে তারা তখন করে কি, সেই যে সমস্ত জায়গা থেকে, মানে এসএইচজি গ্রুপ ওই সমস্ত সংখ্যা সহায়তা সমূহছে। ঠিক আছে, অর্থাৎ স্বয়ং যে এসএইচজি গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ আর কি, সেখান থেকে নেবে। আচ্ছা, এইবার এখানে আর একটা দেখো লেখা আছে, তোমার বন্ধু ওষুধ কিনতে গেল, যেটার এক্সপায়ার ডেট বেরিয়ে গেছে। इस दवा खाने से तबीयत और खराब होगी तो आप उसे शिकायत पुलिस थाने में दर्ज करने हेतु कहाँ जाने की सलाह देंगे? अच्छा, বলছে তোমার বন্ধু ওষুধ কিনেছে, যেটার এক্সপায়ার ডেট পার হয়ে গেছে। এবার সে ওষুধটা খেয়ে সে যদি অসুস্থ হয়ে যায়, তাহলে তার যে অভিযোগ, সে অভিযোগ করতে সে কোথায় যাবে? থানাতে যাবে। এবং তার সঙ্গে থানাতে যাওয়ার সঙ্গে সঙ্গে সে আর কোথায় যাবে? আচ্ছা, পুলিশ থানাতে অভিযোগ জানাতে গেলে সে কোথায় যাবে? কাছের থানাতে যাবে,
না রাজ্য উপভোক্তা মানে যেটা কে বলা হচ্ছে ক্রেতা সুরক্ষা দপ্তরে যাবে, জেলা উপভোক্তা আদালতে যাবে, না রাষ্ট্রীয় উপভোক্তা মানে রাষ্ট্রীয় ক্রেতা সুরক্ষা দপ্তরে যাবে? আমার কথা বোঝা গেল কি বললাম? স্যার আরেকবার বলুন। তোমার কোনো বন্ধু ওষুধ কিনতে গেল এবং দেখা গেল সে তাকে দোকানদার তাকে এক্সপায়ার ডেটের ওষুধ দিয়ে দিয়েছে। এক্সপায়ার ডেট মানে বোঝো তো, ওষুধের এক্সপায়ার ডেট। এরে কথা বলে না এরা। এই বাকিরা কি আছে নাকি রে, না নাই রে? আমি তখন দেখি স্যার কি আছে। বুঝি। হ্যাঁ? আছি। সবাই কেউ কথা বলে না, কিছু না। আমি সবারই ডাটা বাঁচাচ্ছি আর সবাই দেখছি চুপচাপ আছে। এক্সপায়ার ডেট বুঝিস? স্যার বলেন। ওষুধের এক্সপায়ার ডেট বুঝিস? না স্যার। হ্যাঁ স্যার। না স্যার আমরা বুঝি না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। এইখানে এই যে ওষুধটা আছে না, এখানে কতগুলো সংখ্যা লেখা আছে দেখতে পাচ্ছিস? আমার হাতটা আছে, তোরা বুঝতে পারবি না কি লেখা আছে, কিন্তু এখানে সংখ্যা লেখা আছে, দেখতে পাচ্ছিস? না স্যার। দেখতে পাইছো না? তাহলে তো আমাকে হ্যাঁ, এই যে এইখানে আমার আঙুলটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ। এবার দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এখানে না কতগুলো সংখ্যা লেখা আছে, এখানে কতগুলো সংখ্যা লেখা আছে, তার মধ্যে লেখা আছে, এখানে লেখা আছে ব্যাচ নাম্বার, প্রথমে আছে ব্যাচ নাম্বার, ঠিক আছে? তারপরে লেখা থাকে এমএফডি ডেট মানে হচ্ছে কবে তৈরি হয়েছে, আর তার নিচে লেখা থাকে এক্সপায়ার ডেট মানে এটা ওষুধটার কবে এর কার্যকারিতা কমে যাবে বা কার্যকারিতা এতে এখান থেকে হয়তো বিষক্রিয়া হতে পারে। আর তারপরে তার দাম লেখা থাকে, এই যে ওষুধের এখানে তারপরে তার দাম লেখা থাকে। এই লেখাটা ওষুধের দেখতে হবে, এখানে এত কাছে নিয়ে গেলেও দেখতে হবে না। এবার বুঝতে পারছিস নাকি? দেখতে পাচ্ছিস? না। সব জিরো জিরো দেখাচ্ছে নাকি? হ্যাঁ। হ্যাঁ, এইখানে এই রকম জায়গাতে আছে হ্যাঁ, যে ব্যাচ নম্বর কোন ব্যাচে তৈরি হয়েছে, কবে তৈরি হয়েছে, কবে এটা এক্সপায়ার করবে, আর হচ্ছে নিচে তার দাম লেখা থাকে। এরকম সব ওষুধেই আছে। সব ওষুধেই আছে, কিন্তু সব ওষুধে কোথাও না কোথাও বিভিন্ন জায়গাতে থাকে। এখন এই ধরনের ওষুধ যদি খাওয়া হয়, এক্সপায়ার ডেটের পরে যদি কোনো ওষুধ খাওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে, সেই ওষুধের বিষক্রিয়া হতে পারে, এবং বিষক্রিয়া হওয়ার দরুন কোনো লোকের মানে যে ওষুধ খাচ্ছে তার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে, সে মারাও যেতে পারে আর কি, বা অসুস্থ হতে পারে। তো এইরকম ক্ষেত্রে আমি কি ওই এরকম খারাপ ওষুধ 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 মানুষ কেন খায়? বাঁচার জন্য না মরার জন্য? ওষুধ মানুষ কেন খায়? অসুখ ভালো করার জন্য না অসুখ বাড়ানোর জন্য? যে আমার অসুখ আমি অসুখ ভালো করার জন্য। এখন ওষুধ খেয়ে যদি আমি অসুস্থ হয়ে যাই, তাহলে কি আমি দোকানদারকে ছেড়ে দেবো, বলে ঠিক আছে ভাই তোকে মাফ করে দিলাম, তোর ওষুধে আমার অসুস্থ হয়েছে, আমি আগে থেকে লোকজনে অসুস্থ হওয়ার কারণে লোকজনে আমাকে ফলমূল দিয়ে দেখতে আসছে, ভালোই হলো, তোর ওষুধ খেয়ে লাভই হলো আমার, লে আরো ওই রকম ওষুধ দে, তাহলে আমি আরো অসুস্থ হই। তাই করবো কি? না। না স্যার। না স্যার। আচ্ছা করে ধরতে হলে আগে বাড়াবো নাকি, তারপরে ওর ব্যবস্থা নিব, গাঁয়ের লোকজন ডেকে ওর বিচার বসাবো, তাই তো? এখন বিচার বসানো চাইতে সহজ উপায় হচ্ছে আমরা পুলিশের কাছে আমরা যাব, কিন্তু পুলিশের কাছে গেলে পুলিশ সহজে কিন্তু ওইটাকে গুরুত্ব দেবে না। পুলিশের কাছে গেলে পুলিশ ওটাকে অতটা কিন্তু গুরুত্ব দেবে না, কারণ পুলিশ আইনের রক্ষণাবেক্ষণ করে, ওষুধের রক্ষণাবেক্ষণ তো পুলিশ করে না, করে কি? না। তাহলে সেই ক্ষেত্রে তখন কি করতে হবে, তখন আমি তো কিনেছি নাকি ওষুধ, তাহলে আমি যখন ওষুধ কিনেছি তাহলে আমাকে ক্রেতা
যে দপ্তর আছে সেইখানে যেতে হবে, ঠিক আছে? তো আমি এখানে ক্রেতা সুরক্ষা দপ্তরে যাব তখনই যদি আমি কোনো জিনিস কেনার পর যদি না পাই, মানে সার্ভিস না পাই, তাহলে ক্রেতা সুরক্ষা দপ্তরে যাব। কিন্তু যখন কেসের ব্যাপার থাকবে তখন আমাকে যেতে হবে জেলা উপভোক্তা আদালতে। কোথায় যেতে হবে? জেলা উপভোক্তা। জেলা উপভোক্তা আদালতে। তাহলে আমাকে আমার উত্তর হবে সি। আচ্ছা আচ্ছা, ব্যাংকের কাজ কি বল? কে বলতে পারে ব্যাংকের কাজ কি? লোকের কাছ থেকে টাকা জমা করা, লোককে ঋণ দেওয়া। সি হচ্ছে 1 আর 2 দুটো, ডি হচ্ছে কোনোটাই নয়। বল ব্যাংকের কাজ কোনটা? ঋণ দেওয়া হবে না। লোকের টাকা জমা করা, বি হচ্ছে ঋণ দেওয়া মানে লোন দেওয়া, সি হচ্ছে এ আর বি দুটোই, ডি হচ্ছে কোনোটাই না। স্যার এ আর বি দুটোই। এ আর বি দুটোই হবে, কারণ ব্যাংকে কি করে, ব্যাংকে লোকের টাকা জমা রাখে আর লোককে লোন দেয়, আর লোনের টাকা খাটিয়ে ব্যাংক যে লাভ পায় সেই লাভে থেকে কিছুটা অংশ আমাদেরকে ইন্টারেস্ট হিসাবে দেয়। 2.8% এখন ইন্টারেস্ট। আচ্ছা, এখানে আমি মহাত্মা গান্ধী লবণ যাত্রা কোথা থেকে শুরু করেছিলেন? সুরাত, বারদৌলি, ডান্ডি, সবরমতী? বল মহাত্মা গান্ধী লবণ যাত্রা কোথা থেকে শুরু করেছিলেন? এটা হবে ডান্ডি থেকে লবণ যাত্রা। আচ্ছা, তারপরে হচ্ছে নিচের কোন আন্দোলনের সময় মহাত্মা গান্ধী सम्मेलन के हिस्सा लेने पर अपनी सहमति व्यक्त कर दी थी? এটা মানে বুঝতে হবে। আচ্ছা, বোম্বাই প্রথম কাপড়ের মিল কত সালে স্থাপিত হয়েছিল? 1852, 1854, 1856, 1860? আচ্ছা, নিচের কোন ব্যক্তি 1912 সালে ভারতে প্রথম লৌহ ইস্পাত শিল্প স্থাপিত করেছিলেন? দ্বারকানাথ ঠাকুর, সেঠ হুকুমচাঁদ, জে এন টাটা, জে ডি বিড়লা? বল স্যার প্রশ্নটা আরেকবার বলুন। বলছে নিচের কোন ব্যক্তি 1912 সালে ভারতে প্রথম লৌহ ইস্পাত শিল্প স্থাপন করেছিলেন? দ্বারকানাথ ঠাকুর, সেঠ হুকুমচাঁদ, জে এন টাটা, জে ডি বিড়লা? দ্বারকনাথ ঠাকুর নয়? জে এন টাটা, জামশেদজি নওরোজ ভাই টাটা মনে হয়। আচ্ছা, জ্যোতিবা ফুলে তার বই গুলামগিরিতে কি বিষয়ে লিখেছিলেন? সতী প্রথা সম্পর্কে, বাল্যবিবাহ সম্পর্কে, জাতি প্রথা সম্পর্কে, দাস প্রথা সম্পর্কে? আর নাম যেহেতু গুলামগিরি, তার মানে সেটা গুলাম মানে কি দাস, মানে সেটা দাস প্রথা সম্পর্কে হওয়া উচিত, ঠিক আছে? বাল্যবিবাহ হবে না, গুলামগিরি বাল্যবিবাহ হবে না, বা দাস প্রথাই হবে হয়তো। আচ্ছা, ভিয়েনা কংগ্রেস কোন সালে হয়েছিল? 1803, 1815, 1821, 1830? আচ্ছা, এবার এইখানে দেখো একটা বলছে যে নিম্ন নিচের এই যে রেখাচিত্র, এই রেখাচিত্রে 79.8% আবাদি ভারতের কোন ধর্মের লোক বসবাস করেন? মুসলিম, জৈন, হিন্দু, শিখ? মুসলিম। 79 না, মুসলিম এখানে 14% লিখেছে, এটা আছে হিন্দু হবে 79.8% হিন্দু। সিংহলি ভাষা কোন দেশের রাষ্ট্রভাষা? সিংহলি ভাষা এটা হচ্ছে শ্রীলঙ্কা।
আচ্ছা, বেলজিয়ামের বহু সংখ্যক আচ্ছা, এরপরে আর একটা প্রশ্ন আছে, দেখো সামাজিক বিজ্ঞানের ভুদান আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? ভুদান আন্দোলন এটা কি তোদের আছে ভূগোলে? আচ্ছা, যাই হোক, এই যে মানচিত্র, দেখ মানচিত্রটা ভালো করে দেখো, দিয়ে বলো যে এই যে মানচিত্রের এই যে এলাকাটা, এই এখানকার মৃত্তিকা কি ধরনের মৃত্তিকা? কালো মৃত্তিকা, জলদ মৃত্তিকা, লাল আর হলুদ মৃত্তিকা, মরুস্থলীয় মৃত্তিকা। এই যে সবুজ অংশে যেটা আছে, সবুজ অংশে যে মাটি, এটা কি ধরনের মাটি? কালো মাটি, জলদ মাটি, লাল আর হলুদ মাটি, আর মরুস্থলী মাটি। স্যার কালো। এটা রাজস্থানের, এখানে কি এটা রাজস্থান? রাজস্থান মানে হচ্ছে মরুস্থলীয় মৃত্তিকা। তারপরে হচ্ছে প্রজেক্ট টাইগার কত সালে শুরু হয়েছিল? এটা আমি জানি না, এটা মনে হয় এই 76 হবে হয়তো। তারপরে হচ্ছে অ্যালুমিনিয়ামের কি খনিজের নাম কি? বক্সাইট নাকি ম্যাগনেটাইট হবে না, এটা লোহার, হেমাটাইট লোহার হবে, লিগনাইট জানি না, বক্সাইটই হবে বোধহয়। চুপচাপ হয়ে গেল রে সব রে, কেউ কোনো কথা কয় না রে। না স্যার বলুন। আচ্ছা, ধরে নাও একটা দেশে এক দেশ মে 4 পরিবার, একটা দেশে 4টে পরিবার বসবাস করে। এই পরিবারের প্রতি ব্যক্তির আয় হচ্ছে 5,000 টাকা। যদি 3 পরিবারের প্রতি ব্যক্তি আয় 4,000, 7,000 ও 3,000 হয়, তাহলে চতুর্থ পরিবারের ব্যক্তির আয় কত হবে? প্রশ্নটা বুঝতে পেরেছো? বললো যে একটা দেশে 4টে পরিবার বসবাস করে। একটা দেশে কটা পরিবার বসবাস করে? 4টে। 4টে পরিবার, তাদের গড় আয় হচ্ছে 5,000 টাকা। 4টে পরিবারের গড় আয় কত? 5,000 টাকা। 5,000 টাকা। টাকা। এবার বলছে যে এই 4টে পরিবারের মধ্যে একটা পরিবারের গড় আয় হচ্ছে, একটা পরিবারের আয় হচ্ছে 4,000, একটার হচ্ছে 7,000, আর একটার হচ্ছে 3,000। তাহলে আর একটা যে পরিবার আছে তার আয় কত হবে? এটা একটা সাধারণ অঙ্ক। 6,000 স্যার। 4টে পরিবার মানে 4 × 5 = 20, আর এটা যোগ করলে হচ্ছে 14, মানে হচ্ছে 6,000। ঠিক আছে, বুঝা গেল? বললাম তো 6। ঠিক আছে। সে ঠিকই তো, আমি তো বললাম তো, বাকিরা বলেনি, তাকে তো বুঝিয়ে দিতে হবে। পুনা প্যাক্ট কত সালে হয়েছিল, স্বাক্ষর হয়েছিল? এটা আছে 1930, 1932, 1933, 1934। বিশেষ আর্থিক মহামারী মানে মন্দি কোন বছর শুরু হয়েছিল? 1926, 1927, 1929, 1931। এটা মানে 27 হয়েছিল। ঠিক আছে, তারপর হচ্ছে রাজা রবি বর্মা কোন বিষয়ের সঙ্গে যুক্ত? নাচ, গান, বাজনা, চিত্রকলা মানে ছবি। নগর চিত্রকলা হবে না সে? চিত্রকলা মনে হয়, হতে পারে। নগর নিগমের যে প্রধান তাকে কি বলা হয়? মেয়র, চেয়ারম্যান, সচিব, প্রধান। এটা আছে মেয়র। ঠিক আছে, নগর নিগমের মানে মেট্রোপলিটন এলাকার। এইরকম ভাবে প্রশ্নগুলো আছে আর কি, সামাজিক বিজ্ঞানের প্রশ্ন। এরপরে কি আছে দেখি, এটা ইংরেজি তো আমি খুবই পাকা লোক। এখানে ইংরেজি দেখো দেখো, এখানে এরকম ভাবে একটা ইংরেজি একটা চ্যাপ্টার দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, প্যাসেজ 1, 2 করে দিয়ে দেওয়া হবে। যে এখানে একটা চ্যাপ্টার 1 দিয়ে দেওয়া আছে, প্যাসেজ 1। বুঝে খুব ভালো করে পড়ো, পড়ার পর বলবো এখানে একটা প্রশ্নের উত্তর আছে কিছু, যে হোয়াট আর দ্য মেশন ডুইং, এখানে একটা প্রশ্ন দিয়ে হোয়াট আর দ্য মেশন। তারপর হচ্ছে হোয়াট আর দ্য কোয়ালিটি অফ সেকেন্ড মেশন। তারপর যে হোয়াট টাইম ডিড দ্য থার্ড মেশন কাম।
এরকম ভাবে মানে এই পড়তে হবে, পড়ে একটু বুঝতে হবে, এমন কিছু খুব একটা কঠিন কিছু থাকবে না। এটা হচ্ছে প্যাসেজ 2 এটা আছে। এখানে কিছু প্রশ্ন থাকবে আর কি, তো সেই প্রশ্নগুলো ইংরেজিতে দেখে নিতে হবে। এখানে এরকমই প্রশ্ন থাকবে সব। হ্যাঁ, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম এসব নাম দিয়েই থাকবে আর কি। ফেসবুক সেড মন্ডে দ্যাট হ্যাড ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইনস্টাগ্রাম ফিড সার্ভিস। তারপরে ফেসবুক, ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল, এই সমস্ত শব্দগুলি থাকবি তোরা। হ্যাঁ, এরকম ভাবে বিভিন্ন কিছু প্রশ্ন তোরা পাবি এবং ওইগুলো একটু পড়তে হবে। পড়লেই আমার মনে হয় না যে খুব একটা অসুবিধা হবে, মানে কঠিন কিছু লাগবে আর কি। হ্যাঁ, এই যে যেমন এটা একটা কোভিড দিয়ে, আমার তো ধারণা কোভিড দিয়ে একটা আসতে পারে আর কি। In discuss the deadlines of COVID, we need to distinguish COVID cases from COVID infection. A lot of fear and confusion has resulted from failing to understand the difference. কোভিড এর যে সময়সীমা, সেই সময়সীমা অনুসারে আমাদের উচিত যে কোভিড ইনফেকশন থেকে, কোভিডের সংক্রমণ থেকে কোভিডের যে ঘটনাগুলো আছে, কোভিডের যে কেস যাগুলো আছে তাদেরকে আলাদা করা উচিত। কারণ এখানে যেটা হয়েছে সে এখানে একটা ভয়ঙ্কর রকমের একটা কনফিউশন এবং ভয় সেখানে কাজ করছে। হ্যাঁ, যে এদের মধ্যে ডিফারেন্স করার জন্য যে কোভিড ইনফেকশন, কোভিড সংক্রমণ আর কোভিড আক্রান্ত, এই দুটোর মধ্যে যে ভয় আর কনফিউশনের কারণে একটা মানে কারণে গিয়েছে একটা আন্ডারস্ট্যান্ডিং, মানে বোঝার একটা, মানে এই দুটোকে আলাদা করে বোঝার মধ্যে আমাদের একটা ভয় আর কনফিউশন কাজ করছে আর কি। তো এইটা এখানে দেওয়া আছে এবং বলছে উই হ্যাভ হার্ড মাস দিস ইয়ার অ্যাবাউট দ্য কেস ফার্টিলিটি রেট। বলছে আমরা এই বছরে কেস ফার্টিলিটি রেট সময় খুব শুনেছি কোভিড। ইন আর্লি মার্চের প্রথম দিকে দ্য কেস ফার্টিলিটি রেট ইন ইউএস ওয়াজ রাফলি 3%। বলছে এই বছরের মার্চের প্রথম দিকে ইউএসএ এই ফার্টিলিটি কেস ফার্টিলিটি রেট ছিল প্রায় 3%-এর কাছাকাছি। নিয়ারলি 3 out of every 100 people were identified as a case of COVID in early March died from it. বলছে যে এই প্রতি 100 জনের 3 জন লোক যাদেরকে কোভিড কেস হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং তারা মারা যাচ্ছিল আর কি। এই কোভিড কেস ফ্যাটালিটি রেট, কেস ফ্যাটালিটি রেট মানে হচ্ছে মৃত্যুর সংখ্যাটা আর কি। কম্পেয়ার দ্যাট টুডে, বলছে সেই হিসাবে when the fatality rate of COVID is known to be less than 1/2%, সেই তুলনায় বর্তমানে এই ফ্যাটালিটি রেটটা, কোভিড এর ফ্যাটালিটি রেটটা বলছে 1%-এরও অর্ধেক, known to be less than 1/2%, বলছে 1%-এরও অর্ধেক। In other words, অন্যদিকে when the World Health Organization said back in the early March that 3% of people who get COVID died from it, they were wrong by at least one order of magnitude. বলছে অন্যদিকে যখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই মার্চের প্রথম দিকে যখন বলেছিল যে এই যে 3% কোভিডে মারা যাচ্ছিল, তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই একটা কিছু ভুল চিকিৎসা এরকম একটা হচ্ছিল আর কি। কোভিড ফ্যাটালিটি রেট ইজ মাচ ক্লোজার টু 0.2 to 0.3%। বলছে কোভিড এর যে মৃত্যুর হার সেটা হচ্ছে মূলত 0.2 থেকে 0.3%। The reason for the highly inaccurate early estimate is simple. বলছে এর কারণটা হচ্ছে যে প্রথম দিকে হাইলি মানে উচ্চমানের and inaccurate মানে মানে নির্ভুল নয় এরকম একটা এস্টিমেট করা হয়েছিল, যেটা খুব সাধারণ, মানে ব্যাপারটা খুব সাধারণ হয়ে গেছিল। In early March we were not identified most of the people who had been infected by যে এই মার্চের প্রথম দিকে, হ্যাঁ, যে এই মানুষগুলো এই কোভিডে আক্রান্ত হয়েছিল তাদেরকে প্রথম দিকে চিহ্নিত করা যায়নি। Case fatality rate is computed by dividing the number of death by the total number of confirmed case. কেস ফার্টিলিটি রেট কিভাবে নির্ধারণ করা হয়, যে যতগুলো কনফার্মড কেস হয়েছে মানে যতজনের কোভিড হয়েছে তাদের মধ্যে কতজন মারা যাচ্ছে তাদেরকে ভাগ করে বের করা হয়। বাট টু obtain an accurate COVID fatality rate, the number of the denominator should be the number of people who have been infected, the number of people who have actually had the disease rather than the number of confirmed case.
কিন্তু বলছে আসলে এই কোভিড এর ফ্যাটালিটি রেট বের করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, এই যে ডিনোমিটার মানে হচ্ছে হরে, মানে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে যে কতজন লোক কোভিডে আক্রান্ত হয়েছিল, ইনফেক্টেড হয়েছিল, নিশ্চিত নয়। ঠিক আছে, নিশ্চিত নয়, মানে কতজন কোভিডে আক্রান্ত হয়েছিল তার সঙ্গে কতজন মারা গেছে সেইভাবে বের করতে হবে, কতটা কেস পেয়েছি তার উপর কিন্তু নয়। মার্চে only the small fraction of infected people who got sick and went to hospital were identified as cases। বলছে মার্চের প্রথম দিকে বলছে খুব সামান্য পরিমাণ লোক যারা এই কোভিডে আক্রান্ত হয়েছিল এবং তারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল এবং তাদেরকেই বলা হয়েছিল কেস হিসাবে উল্লেখ করা হয়েছিল। বাট দ্য মেজরিটি অফ পিপল হু আর ইনফেক্টেড বাই কোভিড হ্যাড ভেরি মাইল্ড সিমটম অর নো সিমটম এট অল। কিন্তু বেশিরভাগ লোকের ক্ষেত্রেই কোভিডের অল্প সিমটম ছিল বা কোনো সিমটমই ছিল না। দিস পিপল ওয়ার নট আইডেন্টিফাইড অ্যাজ আর্লি ডেজ। এই লোকদেরকে প্রথম দিকে কোভিডের ধরা হতো না, হুইচ রেজাল্টেড ইন এ হাইলি মিসলিডিং ফ্যাটালিটি রেট। বলছি এর ফলে যেটা দাঁড়ালো যে একটা মিসলিডিং ফ্যাটালিটি রেট পাওয়া গেল, মানে একটা ভুলভাল ফ্যাটালিটি রেট, মানে হচ্ছে দেখা গেলো 100 জন কিন্তু আমি দেখাচ্ছি 50 জনকে, এবং সেখানে মানে কি ব্যাপার দাঁড়ালো যে আমার হয়েছে 100 জনকে কিন্তু আমি 100 জনকে পাচ্ছি না, হাসপাতালে পেলাম আমি 10 জন, এর 10 জনের মধ্যে একজন মারা গেল। তো 10 জনের মধ্যে একজন মারা গেল মানে লোকে ভাবলে আরে বাপরে কঠিন ব্যাপার, তো একটা মারা গেল 10-এ একটা, মানে 10% হয়ে গেল। কিন্তু আসলে হয়েছিল কটা, 100 জন কি হয়েছিল, কিন্তু 100 জনের মধ্যে 90 জন হাসপাতালে যায়নি। And that is what Rup public policy even ors it continue to sow fear and panic because the perception of too many people about COVID is frozen in the misleading data from March। বলছে এবং এইগুলো লোকে প্রথম দিকে বুঝতে পারতো না, আর বুঝতে পারতো না বলেই এই ধরনের সমস্যা হয়েছিল, এবং এইটা একটা পাবলিক পলিসি হয়ে গেছিল। এটা এতটাই খারাপ হয়ে গেছিল যে মানুষের কাছে সেটা একটা প্যানিক আর ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কারণ সেই সময়ে লোকজন এই মার্চের সময় থেকে মানে খুব ভুলভাল তথ্য, কোভিড সম্পর্কে ভুলভাল তথ্য বাজারে এসেছিল। সো হাউ উই গেট অ্যান অ্যাকুরেট ফ্যাটালিটি রেট, তাহলে আমরা এই মানে সঠিক ফ্যাটালিটি রেটটা কিভাবে পাবো? টু ইউজ দ্য টেকনিক্যাল টার্ম উই টেস্ট সেরো prevalence. In other words, we test to find out how many people have evidence in their bloodstream of having had COVID। সঠিকভাবে বলতে গেলে, প্রযুক্তিগতভাবে যদি বলতে চাই, তাহলে আমরা কি করব, এই সেরো প্রিভ্যালেন্সের একটা টেস্ট করব, যে মানে যার অর্থ হচ্ছে যে তার মানুষের রক্তে কার কোভিড আছে বা নেই, সেই হিসাবে তখন আমরা ফ্যাটালিটি রেটটা বের করব। এবারে প্রশ্ন যে ফ্যাটালিটি রেট কিভাবে বের করা হয়, ঠিক আছে, এবার এখান থেকে নিশ্চয়ই পারবে যে কিভাবে প্রশ্ন বের করা হয়। ফ্যাটালিটি রেট কত, তা এখানে 2 থেকে 3%। ঠিক আছে, এখানে বলছে যে মেজরিটি অফ কোভিড ইনফেক্টেড পিপল কিভাবে কেমন হয়েছিল, না তারা ছিল মাইল্ড সিমটমের। সিকনেস ইজ ক্যারেক্টারাইজড স্পেসিফিক সিমটম ইজ কল্ড ডিজিজ। সিকনেস ক্যারেক্টারাইজড বাই স্পেসিফিক সিমটম ইজ কল্ড ডিজিজ। এরকম কিছু প্রশ্ন দিয়ে তোমাদের পুরো যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা হবে, আশা করি ভয়ের কিছু নাই। আমি তো এখানে ওই পরপর প্রত্যেকটা পার্ট পেলাম, ইংরেজি পার্টটা পেয়েছিলাম আমি, স্যারদের ইংরেজি স্যাররা কি করলো দিলাম আমি, তাও দেখে দেখে এখান থেকে পড়ালেই পারতো আর কি, এগুলো করালেই হয়ে যেত। এবার হচ্ছে গণিত, গণিতটা দেখে নে একবার। ঠিক আছে, বলছে যদি নিচের দুটো সংখ্যা এক্স এবং ওয়াই এর এলসিএম মানে লসাগু আর গসাগু যদি এ আর বি হয়, তাহলে নিচের কোনটা ঠিক? দুটো সংখ্যা এক্স এবং ওয়াই যাদের লসাগু এবং গসাগু হচ্ছে এ এবং বি। ঠিক আছে, কিরে আছিস রে? বলেন স্যার। হ্যাঁ, মাঝে মাঝে সাড়া শব্দ দিস, আমার ঘুম আসছে খুব, তাও বকে দিছি। তারপরে নুরুল স্যার কখন ক্লাস নেবে জানি না।
বলছে এক্স আর ওয়াই দুটো সংখ্যা যাদের লসাগু আর গসাগু হলো যথাক্রমে এ এবং বি, তাহলে নিচের কোনটা ঠিক? তাহলে এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই সমান এ, আর এক্স বাই ওয়াই সমান বি। বোঝা গেল? এক্স ইন্টু ওয়াই সমান, তাহলে এই যে এটা ঠিক হবে, কারণ সংখ্যা দুটির গুণফল লসাগু গণিতে গসাগু, এটা কিন্তু সেই 7 পড়েছিস যে সংখ্যা লসাগু গণিতে গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, নাকি? হ্যাঁ স্যার। তাহলে এবার বুঝতে পারলি, তাহলে এইটা হবে উত্তর, কিন্তু এক্স ইন্টু ওয়াই সমান এ ইন্টু বি। ক্লিয়ার হয়েছে? তারপরে যেমন এই যে অঙ্কটা 3টে ঘন্টা 9 মিনিট 12 মিনিট 15 মিনিট অন্তর বাজে, যদি 3টে ঘন্টা একসাথে বাজে তাহলে তারা আবার পুনরায় কখন একসঙ্গে বাজবে? 9 মিনিট 12 মিনিট 15 মিনিট একসঙ্গে তারা কোনো একটা সময় বাজলো, 3টে ঘন্টা একসঙ্গে বাজার কতক্ষণ পর আবার তারা একসঙ্গে বাজবে? তাহলে কি করতে হবে? এটা লসাগু করতে হবে। 3 12 15, ঠিক আছে? সব থেকে ছোট অখণ্ড সংখ্যা এবং সব থেকে ছোট ভাজ্য সংখ্যার গুণফল কত? সব থেকে ছোট অভাজ্য সংখ্যা মানে অখণ্ড সংখ্যা, অবিভাজ্য সংখ্যা এবং সব থেকে ছোট ভাজ্য সংখ্যার গুণফল কত? অভাজ্য এবং ভাজ্য, তার মানে হচ্ছে জোড় আর বিজোড়, নাকি? তাহলে সব থেকে ছোট জোড় আর সব থেকে ছোট বিজোড় সংখ্যার গুণফল কত? তাহলে বল, এটা বলতে পারবি? স্যার 6 হবে। 6 হবে। সব থেকে ছোট হচ্ছে 6 কেন হবে রে? 2 হবে তো। 1 ই না, 1 ই না, কি বলে ওই ওটা কি বলে, বিজোড় সংখ্যা না, আর 2 জোড় সংখ্যা। কি ভুল বললাম? না। তাহলে 2 হবে না? হ্যাঁ। তারপরে যে একটা সমীকরণ দেওয়া আছে 2x + 3y = 7 এবং 4x + 6y = 10, তাহলে কিতনে হাল সম্ভব হয়? ও বলছে এই যে সংখ্যাটা আর এটার কটা পাওয়া যাবে, উত্তর পাওয়া যাবে? কেবল একটা, দুটো, কোনো উত্তর পাওয়া যাবে না, আর হচ্ছে অসংখ্য। এই যে সমীকরণটা আছে 2x + 3y = 7 আর 4x + 6y = 10 যদি হয়, তাহলে এর কতগুলো উত্তর পাওয়া সম্ভব? একটা জিনিস মাথায় করে দেখ না। 2x + 3y, 2x মানে 4x, 3y মানে 6y, তার মানে দ্বিগুণ হলে এটা হওয়া উচিত ছিল 14, কিন্তু এটা আছে কত? 10। তুই অঙ্কটা কর, দেখ কোনো উত্তর পাবি না। কর দেখি, সমীকরণটা কর। পাওয়া গেল কিছু? টু এক্স প্লাস 3y = 7 আর 4x + 6y = 10, কোনো উত্তর পাওয়া যাবে? দেখ দেখি, করছিস অঙ্ক করছিস? কিরে কিছু স্যার বল। কোনো উত্তর নেই। কোনো উত্তর আসবে না, কিন্তু দেখলি মানে কেমন মজাদার অঙ্কটা, কিন্তু অঙ্কটা কিন্তু বেশ মজাদার, মানে বুদ্ধি খাটিয়ে অঙ্কটা বেরিয়ে যাবে, কিন্তু অঙ্কটা না করলেও হবে তোর, তুই যে অঙ্কটা করতে শুরু করবি, তাই তো নাকি?
সত্যি তো কটা উত্তর পাওয়া সম্ভব, তাহলে অঙ্কটা করতে শুরু করি। কিন্তু দেখ 2x আর এখানে 4x, মানে এইটা এখান থেকে যদি 2 কমন নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু 2 ইন্টু 2x প্লাস 6y সমান এটা পাওয়া যাবে। বোঝা গেল? আচ্ছা, এবার এখানে দেখ, এখানে একটা মজাদার অঙ্ক, যে এই যে দেওয়া এই যে বিন্দুগুলো আছে, এই যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলোর মধ্যে এই বিন্দুগুলো আছে, এর কোনটা উত্তর সঠিক? এই যে লেখচিত্রের, এই লেখচিত্রের কোনটা উত্তর সঠিক বল? বল রে, এই লেখচিত্রের সমাধান কোনটা? কোনটা সমাধানটা করে দেওয়া আছে, কিন্তু এই যে এই বিন্দুটা এটা সমাধান বিন্দু, কিন্তু এই চারটার মধ্যে কোনটা হবে উত্তর? স্যার বি। চারের তিন, স্যার তিনের চার। এরটা হবে। স্যার বি। বি কি করে হবে? বি স্যার এরটা 2 হবে। 3 4, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই নাকি? হ্যাঁ। তাহলে এটা, তাহলে এক্স হচ্ছে 3 আর ওয়াই হচ্ছে, না, এক্স হচ্ছে এক্স হচ্ছে 4 আর ওয়াই হচ্ছে 3। এই প্রথমে, তাহলে প্রথমেরটা হবে। এই তো পেরেছিস তাহলে একটা, বাহ সুন্দর। আচ্ছা, এই যে দ্বিঘাত রাশিটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই দুটোর যোগ এবং গুণফল কত হবে? এগুলো তোদেরকে বাড়িতে দেখে করতে হবে আর কি। যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটো মূল 2 বা 3 হয় তাহলে সমীকরণটা কত হবে? একটা দ্বিঘাত সমীকরণের দুটো মূল পাওয়া গেল, দুটো রুট পাওয়া গেল, উত্তর পাওয়া গেল, এক্স এর মান দুটো পাওয়া গেল, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, তাহলে সমীকরণটা কি হবে? এক্ষেত্রে কি করবি বল দেখি ঝটপট করে। প্রথমত যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ঝট করে এটাকে ওই মিডিল টার্ম ফ্যাক্টরে ভাগ করে দিবি। বোঝা গেল? মিডিল টার্ম ফ্যাক্টরে ভাগ করলে কোনটাতে ভাগ হবে? সবগুলোতে হবে, কিন্তু কোনটাতে হবে? এটা হবে 6 মাইনাস 1, এটা হবে না। এখানে যদি এটা হবে নাই, এটা হবে, তার মানে এটাই হবে নাই। না, এটা হবে, এটা হবে, এটা হবে, সি হবে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6। ঠিক আছে, বোঝা গেল? যদি কোনো সমানান্তর শ্রেণীর প্রথম পদ এ এবং তার অন্তর ডি হয় এবং তার এন সংখ্যক পদ কে, তাহলে সূত্র কত হবে? সমান্তর শ্রেণী আছে? আছে রে, হ্যাঁ না না কিছু বলে না রে। আচ্ছা, এই কোন ত্রিভুজের সমরূপতা প্রমাণ করার জন্য এই চারটের মধ্যে কোনটা ঠিক, কোনটা কাজে দেয় না? কোন বাহু কোন, কোন বাহু বাহু, বাহু বাহু বাহু, কোন কোন কোন, বাহু কোন বাহু, কোন ত্রিভুজের, মানে নিচের এই চারটের মধ্যে কোনটা ত্রিভুজের সর্বসমতার প্রমাণ নয়? বুঝতে পারলি? কোন বাহু, কোন বাহু বাহু, বাহু বাহু বাহু, কোন কোন কোন, বাহু কোন বাহু, বল। বোঝা গেল কি বললাম? এইটা হবে কোন কোন কোন, কোন 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 কখনো ত্রিভুজের সর্বসমতার প্রমাণ নয়। ঠিক আছে? এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা দেখতে দুটো একটা আকৃতি দেওয়া আছে, এখানে এস টি একটা আকৃতি দেওয়া আছে, কিউ আর
क्यू आर है दादा पीएस 3 सेमी, एस क्यू 5 सेमी, पीटी 6 सेमी, पीटी 6 सेमी, पीएस 3 सेमी, पीटी 6 सेमी, এস কিউ 5 সেমি। টিআর এর মান কত? এটার মান কত? এর মধ্যে এসটি হচ্ছে এসটি এবং কিউ আর হচ্ছে সমান, পরস্পর সমান্তরাল। আচ্ছা, তারপর হচ্ছে এ বিন্দু এ হচ্ছে 8, এ বিন্দুতে 8 ইন্টু এক্স, আর বি বিন্দু হচ্ছে 2 মাইনাস 4। এই দুটোর মধ্যে এই অঙ্কগুলো দেখতে হবে তোদেরকে, ঠিক আছে? এগুলো আমার কত মনে নাই, এই যে কট ফট দিয়ে এগুলো দেওয়া আছে, যে এই যে সমকোণ ত্রিভুজ থিটা যদি হয়, তাহলে এর ন্যূনতম কোণের মান কট থিটার মান কত হবে? এই কট থিটা এটা একটা কোণ আর কি, এই কোণের ভিতরে কট থিটার মান কত হবে? ঠিক আছে, এই তোদের করা আছে সেই কি বলে ত্রিকোণমিতি। আছে স্যার। ত্রিকোণমিতিতে এইটা দেখতে হবে। তাহলে কট, কট মানে কি? কট মানে হচ্ছে অতিভুজ বাই বাহু, নাকি না বাহু বাই অতিভুজ? চুপচাপ আছে। আচ্ছা, তারপরে এই যে এখানে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান কত? থিটা মানে এখানে 35 ডিগ্রি দেওয়া আছে, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান কত? হয় 0 বা 1 হবে, আমার খেয়াল নাই। তারপরে এখানে দেওয়া আছে, এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে একটা সিঁড়ি যেটা নিচের দিক, যেটা নিচের দিক 5 মিটার, দরজা থেকে 5 মিটার দূরে আছে, আর জমির সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে, তাহলে সিঁড়িটা কতটা লম্বা? এটা ত্রিকোণমিতির অঙ্ক। একটা সিঁড়ি যেটা দেওয়াল থেকে 5 মিটার দূরে আছে, আর দেওয়ালের সঙ্গে ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। এই যে দেওয়া আছে, এটা আছে 5 মিটার আর এটা আছে 60 ডিগ্রি কোণ, তাহলে এর ইটা কত? ত্রিকোণমিতির অঙ্ক করা আছে। ঘুমাচ্ছে নাকি রে? তোরা কি ঘুমাচ্ছিস রে? না স্যার, স্যার আছি। 15 হবে। হ্যাঁ, 11 থেকে 8 হয়ে গেছে, কখন কোন ভুড়ু ভুড়ু করে বাড়িয়ে গেছে সব তো। আচ্ছা, এটা একটা অঙ্ক। তারপর দেখ একটা কিছু কোন বহিঃবিন্দুর থেকে একটা বৃত্ত पर अधिकतम कितनी स्पर्श रेखाएं खींची जा सकती है? বলছে কোনো বাইরের বিন্দু থেকে একটা বৃত্তের উপর সর্বোচ্চ কতগুলি স্পর্শক রেখা আঁকা যায়? এটা বুঝতে পারলি? মানে এই একটা ত্রিভুজ, একটা বৃত্ত, আর এই একটা বিন্দু, তো এই দুটো বিন্দুর এইখান বিন্দু থেকে এই বৃত্তের উপরে কতগুলো স্পর্শক আঁকা যাবে? কতগুলো আঁকা যাবে? 2, 3, 4, 1, বল কটা? এখানে একটা ছবিটা বুঝতে পারছিস? এই একটা বৃত্ত, এই বৃত্তের বাইরে একটা বিন্দু হচ্ছে এ, তাহলে এই এ বিন্দু থেকে এই বৃত্তের উপর কতগুলো স্পর্শক আঁকা যাবে? আছিস? বলতে পারবি না? পারবি না? স্যার 3টে। 3টে হবে। এখানে ছবিটা দেওয়াই আছে, পরিষ্কার দেওয়া আছে যে দুটোর বেশি হবেই না। এই যে বিন্দু এ বিন্দু, বোঝা যাচ্ছে? এ বিন্দু থেকে একটা এদিক দিয়ে যাবে, একটা এদিক দিয়ে যাবে, তাহলে দুটো হবে, 3টে তো হবে না। স্পর্শক মানে গা বরাবর বেরিয়ে যাবে। আচ্ছা, এখানে একটা দেওয়া আছে যে এই কোণের মান হচ্ছে পি ও কিউ এর মান হচ্ছে 110, তাহলে এই কোণটার মান কত? ঠিক আছে, এখন সেটা তোদেরকে অঙ্কটা কষে বের করতে হবে আর কি, হিসাব মতো। পি এ কিউ, এটার মান সবচেয়ে কমটাই হবে, 90 ডিগ্রি হবে না, 110 হবে না, এটা আন্দাজে মারতে হবে যে এটা যেটা হতে পারে সেটা হচ্ছে 70 ডিগ্রি হবে হয়তো। আচ্ছা, কোন ত্রিভুজে আঁকা সম্ভব
কখন? যদি তিনটে কোণের যোগফল 180 ডিগ্রির বেশি হয়, যদি তার দুটো বাহু যদি তৃতীয় বাহু থেকে বড় হয়, যদি তাতে কমপক্ষে একটা সমকোণ থাকে, আর যদি তিনটে কোণের যোগফল 180 ডিগ্রির কম হয়। এই চারটের মধ্যে কোনটা ঠিক? কোনো একটা ত্রিভুজ তৈরি করা তখনই সম্ভব যদি তিনটি কোণের যোগফল 180 ডিগ্রির বেশি হয়, যদি দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বেশি হয়, যদি ওতে কমপক্ষে দুটো সমকোণ থাকে, যদি কোণগুলোর যোগফল 180 ডিগ্রি কম হয়। বল কোনটা হবে উত্তর? কর্তা থাকলে অসম্পৃক্তার ক্রিয়া কর্তা সমাপিত ক্রিয়ার কর্তা স্যার ডিটটা হবে। হওয়ায় না, নিরপেক্ষ হয়ে যায়। বিয়েরটা হবে। ত্রিভুজের তিনটে বাহুর যোগফল হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? তিনটে বাহুর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আর ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগফল অন্য একটা বাহু থেকে অবশ্যই বেশি হবে, ঠিক আছে? দুটো বাহুর যোগফল অন্য একটা বাহু থেকে অবশ্যই বেশি হতে হবে। কর্তা মানে বাদ বাকি তিনটেই বাদ আর কি, দুইটা হবে আর কি। এখানে একটা অর্ধগোলকে দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে এখানে, হাত ধানে কে লিয়ে সাবুন কি টিকিয়া। হ্যাঁ, হাত ধোয়ার জন্য সাবানের মাপ হচ্ছে 4 সেমি ইন্টু 2 সেমি ইন্টু 2 সেমি। যদি এই সাবানকে লম্বা सहारे 2 बराबर भागों में काटा जाता है, যদি মাঝ বরাবর দুটো ভাগে ভাগ কাটা যায়, তাহলে তার পৃষ্ঠীয় তলের ক্ষেত্রফল কত হবে? অঙ্কটা বুঝতে পারলি? এটা হাত ধোয়া সাবান আছে যার মাপ হচ্ছে 4 সেমি ইন্টু 2 সেমি ইন্টু 2 সেমি। এবার সাবানকে যদি লম্বি করে দুটো ভাগে কাটা যায়, তাহলে এইবার যে সাবান পাওয়া যাবে, দুটো সাবান পাওয়া যাবে, তাদের দুটো সাবানের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? এটা একটা অঙ্ক করতে হবে। তারপরে এই যে এখানে একটা দেওয়া আছে মধ্যক, তোদের সে অঙ্ক আছে তো, মধ্যমা নির্ণয় করা। আরে হ্যাঁ, মধ্যমা নির্ণয়, মিন মোড মিডিয়ান, এরকম মিন মোড মিডিয়ান কিছু অঙ্ক আছে আর কি, সেগুলো দেখে নিতে হবে। ভাল লাগছে না, দেখি নুরুল স্যারকে তাহলে বলি ক্লাস নেক তাহলে নাকি অ্যান্সার কি কর্তা হলে 100 গণিত, ভয়ঙ্কর অঙ্ক। 12, 16, 18, 20 এলসিএম এবং এইচসিএফ কত হবে? মানে লসাগু আর গসাগু কত হবে বল? 12, 16, 18, 20 এর লসাগু আর গসাগু কত হবে? আচ্ছা, এ আর বি দুটো বিষম অভাজ্য সংখ্যা, মানে বিজোড় অবিভাজ্য সংখ্যা, আর এ গ্রেটার দ্যান বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মান হবে একটা সম সংখ্যা মানে জোড় সংখ্যা, একটা বিষম সংখ্যা, একটা বিষম অভাজ্য সংখ্যা, একটা অভাজ্য সংখ্যা। নিরপেক্ষ হয়ে পড়ে। নিচের কোন সংখ্যাটা অপরিমেয় নেই হে, মানে এটা অপরিমেয় নয়, মানে এই প্রশ্নে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা অপরিমেয় নয়? মানে অপরিমেয় মানে অনির্ণীত নয়, মানে এর মান বের করা যাবে না আর কি। নিরপেক্ষ কোন দিকে না, দুদিকে সমান। √2, √3, √2/√5, √80/√125। বলছে একটা দ্বিঘাত সমীকরণের মূলক আর যোগফল -6
तथा गुणफल 6 है तो द्विघात समीकरण क्या होगा? কাফরি আর এটা দ্বিঘাত সমীকরণের যোগফল, দুটো সংখ্যার যোগফল হচ্ছে কত বলা হয়? 6 এবং তাদের গুণফল হচ্ছে 8। দ্বিঘাত সমীকরণটা কত কি হবে? কিছু বুঝতে পারছিস? কিছু পারছিস না মনে হচ্ছে। দ্বিঘাত সমীকরণ a x² + bx + c = 0 হলে অস্বাভাবিক ক্রিয়া কর্তা তার মূল হবে x এর মান কত হবে? এগুলোর মধ্যে কোনটা? কর্তা আলাদা -b ± এইটা এইটা হবে না এটা b এরটা হবে b ± √b² - 4ac/2c। ক্রিয়া যখন এর সঙ্গে সম্পর্ক না করে না তখন কি হয় যে এর কর্তা তখন নিরপেক্ষ হয়ে পড়ে, তখন এর কর্তা তাহলে ভাল লাগছে না আর বসে চুপচাপ আছে। আমি কি নুরুল স্যারকে বলবো ক্লাসে ঢুকতে? আরে না স্যার আর ভালো লাগে না। আর ভালো লাগে না স্যার। ও সব টুক 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 করে সব পালিয়ে গেছে রে। 10টা 9:30 বাজছে তো, কতক্ষণ টাইম আর? এই বলছি ছেলে পিলে ক্লাস করছে তো? আপনি বললেন? আমি তো করছি তো, ওরা আর বলছে ক্লাস করবো না স্যার, ভালো লাগছে না। ঠিক আছে তাহলে করবো না। হ্যাঁ স্যার করবে না তাহলে বলছে রে। ঠিক আছে। হ্যাঁ আমি তখন থেকে চলছে আমার ওই ওদের অঙ্কগুলো দেখাচ্ছি। ওরা ক্লান্ত হয়ে যাচ্ছে। আমি আর আজকে দেখাচ্ছি না, দরকার হলে কালকে একবার ই করবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এইখানে এই যে দেখ, এখানে মধ্যমান নির্ণয় করতে দিয়েছে, তারপরে হচ্ছে মোড বের করতে দিয়েছে। হ্যাঁ এরকম ভাবে অঙ্কগুলো একটু দেখতে হবে আর কি। বুঝতে পারলি না? আর আমি বকছি না বেশিক্ষণ, আমারও গলা হয়ে গেল, তোরাও সব পালাতে শুরু করে দিয়েছিস। ঠিক আছে, এখানে একটা দেওয়া আছে 4 - 3। এটা কি ধরনের সংখ্যা? পরিমেয় সংখ্যা, নির্ণয় সংখ্যা, অনির্ণয় সংখ্যা, ভিন্ন সংখ্যা, পূর্ণাঙ্ক সংখ্যা, এরকম কিছু অঙ্ক দেওয়া আছে আর কি। হ্যাঁ যে এই যে সমীকরণে ax³ + bx² + c + d = 0, এই দ্বিঘাত সমীকরণ যদি হয়, দ্বিঘাত সমীকরণ হবে যদি এর মান কত হলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। হ্যাঁ যে 1 2 0 -1, তো এটা একদম দ্বিঘাত সমীকরণ হচ্ছে। এখান থেকে এইটুকু হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তাহলে এর মান কত হতে হবে? 0 হতে হবে। ঠিক আছে, এখানে কতগুলো অঙ্ক দেওয়া আছে আর কি। যে অঙ্ক একটা দেওয়া আছে, এটা কত হবে এগুলো দেওয়া আছে। আর যদি পরে মনে হয় দেখে নিবি, এটা মনে হয় এটা মনে হয় 1 হবে উত্তর। tan 20 tan 15 ডিগ্রি, tan 20 ডিগ্রি, 70 ডিগ্রি, tan 75 ডিগ্রি মান কত হবে না আমি জানি না। এটা আমি হচ্ছে কটফট দিয়েছে। এইটা এরকম দেখে নিবি তোরা আর কি। এগুলো এরকম আছে। সাইনের মহাতারাম মান হোগা, সাইন থিটার মহাতারাম মান होता है। এই মধ্যক যেগুলো আছে আর কি, সেইরকম ভাবে এগুলো একটু দেখে নিবি তোরা। এই যে অঙ্কগুলো একটু পরে ভিডিও, কালকে হয়তো ভিডিও পেয়ে যাবি, তখন ভিডিওতেও এগুলো দেখে নিতে পারিস। সব একটা একটা করে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে থাক এইটুকুই। তোরাও আর কি ক্লান্ত হয়ে গেছিস আমি বুঝতে পারছি, তোদেরও ভালো লাগছে না। ঠিক আছে তাহলে স্যার কালকে কখন ক্লাস হবে? কালকেও এইরকম তাহলে কত 8টা দিব নাকি?